নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টির আমরা আলোচনা করব, ইতিমধ্যেই আপনারা জেনেছেন গোটা দেশে এটা নিয়ে তুমুল একটা ঝড় উঠে গেছে। সিবিআই বনাম কলকাতা পুলিশ। আমরা দেখেছি গতকাল সিবিআইয়ের একটা দল কলকাতা পুলিশ কমিশনার যিনি রয়েছেন রাজীব কুমার, ওনার বাড়িতে সন্ধ্যার দিকে যান এবং ওনাকে জিজ্ঞাসাবাদের বা তদন্তের সাথে ওনার সাথে কথা বলার জন্য যান। পরবর্তী সময় অভূতপূর্বভাবে আমরা দেখেছি, আশ্চর্যজনকভাবে দেখলাম যে ঘটনা, নজিরবিহীন যে একটা ঘটনা হলো যে কলকাতা পুলিশেরই একটা টিম ওই সিবিআই অফিসারদের এখানে আটকান সিপির বাড়ির সামনে, কমিশনার অফ পুলিশ ক্যালকাটার, ওনার বাড়ির সামনে আটকিয়ে এক প্রকার বলা যায় জোর করে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তুলে শেক্সপিয়ার সেরেনে যে থানা রয়েছে সেই থানার মধ্যে নিয়ে আটকে রাখা হয় এবং রাত্রি 9টা নাগাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফোন করার পর ওনাদেরকে ছেড়ে দেন। শুধু এখানেই থেমে নেই, তারপর আমরা যেটা দেখি যে সিজিও কমপ্লেক্স যেটাতে সিবিআইয়ের অফিস রয়েছে, সেই সিজিও কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের পুরোটা দখল কলকাতা পুলিশ নেন এবং পরবর্তী সময় এখানে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেন। সিবিআই থেকে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়া হয়, সিবিআই থেকে কেন্দ্রীয় ওনাদের যে ডিরেক্টরের সাথে যোগাযোগ করা হয়। পরবর্তী সময় আমরা দেখি তাদের রেস্কিউ করার জন্য, তাদের নিরাপত্তার প্রোটেকশন দেওয়ার জন্য সিবিআইয়ের যারা আধিকারিক বা তাদের যে পরিবাররা রয়েছে সিজিও কমপ্লেক্সে, সিআরপিএফ নামাতে হয় এবং সিআরপিএফ সিজিও কমপ্লেক্সের ভেতরে সিআরপিএফের দখল নেয়। সিআরপিএফ এবং রাস্তার বাইরে কলকাতা পুলিশ দখল নেয় সিজিও কমপ্লেক্সের বাইরে। এবং এখন পর্যন্ত যতটুকু আমাদের স্টুডিওতে আসার আগে যেটা আমরা জানি, এখন পর্যন্ত সিজিও কমপ্লেক্সের ভেতরে সিআরপিএফ, বাইরে ক্যালকাটা পুলিশ অবস্থান রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি সিবিআই গতকালের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করেছেন এবং বলেছেন যে যেহেতু তদন্তটা 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে এই তদন্তটা শুরু হয়, সুতরাং এই তদন্তে সুপ্রিম কোর্ট তখন বলেছিলেন যে এই তদন্তের সাথে সিবিআই এই রোজভ্যালি কাণ্ডে যে তদন্ত করবে, ভারতবর্ষের কোনো স্টেটের মধ্যে যদি এই কেস কানেকশনে কোনো এভিডেন্স বা এই কেস কানেকশনে সংশ্লিষ্ট কিছু যদি পায় তাহলে এটাকে অ্যাড করতে পারবেন এবং যে জায়গায় যে রাজ্যে সিবিআই তদন্ত করতে যাবেন সেখানের পুলিশকে, প্রশাসনকে সুপ্রিম কোর্টের ডাইরেকশন ছিল সিবিআইকে ম্যান পাওয়ার দেওয়া এবং অ্যাডমিনিস্ট্রেটিভগতভাবে, প্রশাসনিকগতভাবে সাহায্য করার জন্য। সেটা ভায়োলেশন এটা করে সিবিআই আজকে মামলা করেন এবং প্রাথমিকভাবে আমরা দেখি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রঞ্জন গগৈ উনি কালকে 10:30টার সময় ফিক্স করেছেন মামলাটা শুনবেন এবং সিবিআইকে প্রাথমিকভাবে আজকে মামলাটা অ্যাডমিশন করার সময় যেটা উনি বলেন যে ওনাদের যে পিটিশন রয়েছে সেই পিটিশনে যেটা ওনাদের যেটা কমপ্লেন, অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে, ক্যালকাটা পুলিশ কমিশনারের বিরুদ্ধে যে এভিডেন্স উনি নষ্ট করছেন, বলেছেন ইনিশিয়ালি প্রাইমা ফেসায় দেখা যাচ্ছে যে আপনাদের পিটিশনে এরকম পাওয়া যাচ্ছে না, যদি আপনারা এভিডেন্স দিন, যদি পাওয়া যায়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ভারতের প্রধান বিচারপতি যেটা বলেছেন, যদি পাওয়া যায় তাহলে রাজীব কুমার ওনার বিরুদ্ধে এমন ব্যবস্থা কোর্ট নেবে উনি সারা জীবন সেটা মনে রাখবেন। আমরা দেখেছি এই সময়েই কলকাতার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কলকাতা পুলিশ আবার ক্যালকাটা হাইকোর্টে একটা মামলা করেছে। আমরা দর্শকদের বলতে চাই যে রাজীব কুমারের বিরুদ্ধে আগে 3টে নোটিশ দিয়েছিল সিবিআই এবং লাস্ট নোটিশ পাওয়ার পর সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পুলিশ কলকাতা হাইকোর্টে যায়। কলকাতা হাইকোর্টে যাওয়ার পর কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের যে নোটিশ দেওয়া বা ইন্টারোগেট করা রাজীব কুমারকে, সেটার উপর স্টে অর্ডার একটা দিয়ে রেখেছেন এবং স্টে অর্ডারটা কালকে পর্যন্ত ছিল এবং এটাও পশ্চিমবঙ্গ সরকার একটা প্লি নিয়ে, কলকাতা পুলিশ একটা প্লি নিয়ে গেছেন কলকাতা হাইকোর্টে যে আপনারা যে স্টে অর্ডারটা দিয়েছেন সে স্টে অর্ডার থাকার পরও সিবিআই কালকে কোর্টের অর্ডার ভায়োলেট করে সিপির বাড়িতে ঢোকার চেষ্টা করেছে এবং সিপিকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছে। মামলা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে, রাজ্য সরকার থেকে হাইকোর্টকে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টকে, যে স্পিডি হিয়ারিং করার জন্য। হাইকোর্ট সেটা শুনেনি, বলেছে ইন কোর্টসে এটা শোনা হবে। মামলাটা অ্যাডমিট হয়েছে। 2টো মামলা হয়েছে, দু তরফ থেকে। একটা করেছেন সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে বাধা, সুপ্রিম কোর্টের অর্ডারের কমপ্লাই করতে গিয়ে বাধা, আদালত অবমাননা। হাইকোর্টের রাজ্য সরকার গেছে, হাইকোর্টের অর্ডার সিবিআই মানেনি, আদালত অবমাননা করেছেন, সেটার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গেছে। আমরা দেখেছি আজকে যেটা সারা ভারতবর্ষ জুড়ে এই ঘটনাটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক একটা চর্চা শুরু হয়েছে। আমরা সংসদের ভেতর দেখেছি যারা তৃণমূলের সংসদরা রয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে যারা রয়েছেন এবং এদের সাথে কিছু কিছু সংসদের বিরোধী সদস্যরা, যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এটার উপর একটা বক্তব্য রাখছিলেন
বিবৃতি দিচ্ছিলেন, তখন স্লোগান চলছে, একটা হই হট্টগোল চলছে। আমরা দেখেছি কালকের এই ঘটনার পর মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তা, নজিরবিহীনভাবে সাথে সাথে রাজীব কুমারের কোয়ার্টারে পৌঁছে যান এবং ওইখানে কিছু আইপিএস অফিসারকে নিয়ে উনি মিটিং করেন। পরবর্তী সময় কলকাতার মেট্রো চ্যানেল এলাকাতে উনি সত্যাগ্রহের ধর্নাতে বসেন। আরও আশ্চর্যজনক ঘটনা আমরা দেখেছি, গোটা ভারতবাসী দেখেছেন, ওনার ওই ইয়েতে ধর্ণা মঞ্চে এই রাজীব কুমার, যাকে সিবিআই খুঁজছিল বা সিবিআই যাকে জিজ্ঞাসাবাদ করবেন, সহ আরও কিছু মানে শীর্ষ আইপিএস অফিসাররা ওখানে উপস্থিত ছিলেন। এটা নিয়েও প্রশ্ন উঠেছে যে আইপিএস অফিসাররা কি একটা পলিটিক্যাল পার্টির মঞ্চে, রাজনৈতিক মঞ্চে এইভাবে থাকতে পারেন, বা এটা নিয়েও প্রশ্ন উঠেছে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি শীর্ষকর্তা রয়েছেন, উনি কিভাবে একজন সিপির বাড়িতে তাকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে যাক, রাইটলি রংলি যেটাই হোক, বা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাক, সেটার পর সিবিআইকে যখন ডিটেন করে প্রায় এক প্রকার অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয়, তারপরে মুখ্যমন্ত্রী কি করে ওই সিপির বাড়িতে গিয়ে মিটিং করেন, সিপিকে কি করে উনি ধর্ণামঞ্চে নিয়ে যাচ্ছেন? তাহলে কি কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি একে অপরের পরিপূরক? আরেকটা প্রশ্ন উঠছে, দ্বিতীয় যে প্রশ্নটা উঠছে, সেই প্রশ্নটা উঠছে যে আমাদের যে কেন্দ্র রাজ্য সম্পর্ক রয়েছে, সংবিধান রয়েছে আমাদের, একটা পবিত্র সংবিধান যেটা মেনে সবাই চলেন। এখানে যে ফেডারেল স্ট্রাকচার যেটা রয়েছে, যেটা আমরা বলি যে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক রয়েছে, যে ফেডারেল স্ট্রাকচার কালকের ঘটনার পর কি এটার মধ্যে আঘাত করা হলো? আর একটা জিনিস উঠেছে যে 2019-এর নির্বাচন আর 2-3 মাস পর, যেখানে হাইকোর্টের স্টে অর্ডার রয়েছে, 5 মাস ধরে সিবিআই তদন্ত করেনি, 5 মাস ধরে এ ব্যাপারে কোনো ব্যবস্থা করেনি, হঠাৎ কি এমন ঘটনা হলো সিবিআইকে কালকে বিকেলে হঠাৎ করে সিবির বাড়িতে চলে যেতে হলো জিজ্ঞাসাবাদের জন্য বা তদন্তের স্বার্থে? কেন ক্যালকাটা হাইকোর্টের কাছে প্রেয়ার করলো না, ক্যালকাটা হাইকোর্টের পারমিশন চাইলো না? এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। তাহলে কি কেন্দ্রীয় সরকার, কালকের রাজ্যে পশ্চিমবঙ্গে কতগুলি উল্লেখযোগ্য ঘটনা হয়েছে রাজনৈতিকভাবে। প্রথম ঘটনা হচ্ছে কালকে যে বামপন্থীরা কালকে একটা বিশাল জমায়েত করেছেন ব্রিগেডে, যেটা বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে যে তৃণমূলের যে জনসভা ছিল তার থেকে দ্বিগুণ জনসভা কালকে করেছে। আরেকটা ঘটনা কালকে হয়েছে পশ্চিমবঙ্গে কালকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুটো জনসভা করার কথা ছিল, দুটো জনসভা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। ওনার হেলিকপ্টার বা ওনার হেলিপ্যাড ব্যবহার করার অনুমতি রাজ্য প্রশাসন দেয়নি। এর আগে যদি আমরা একটু যাই, যদি দেখি যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো সভা করেছেন, ওই দুটো সভাতে কিন্তু প্রচুর লোক হয়েছে। তাহলে কি কালকের সিবিআইয়ের ওপর রাজ্য পুলিশের এই আক্রমণ মুখ্যমন্ত্রীর নির্দেশে, কোর্ট আনকোর্ট যেটা আমরা বলবো, এই সামনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে ত্রিমুখী লড়াই হবে, লেফট, বিজেপি, তৃণমূল, তাদের এখানে সিট হারানোর কি একটা শঙ্কা তৃণমূল নেত্রীর রয়েছে? বা সিবিআই দিয়ে তৃণমূলের নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর চাপ বাড়িয়ে, গ্রেপ্তারের চাপ দেখিয়ে কেন্দ্রীয় সরকার কি রাজ্যে বিজেপির ভিত শক্ত করার একটা প্রচেষ্টা নিচ্ছে? আমরা দেখেছি একটা ঘটনা, সিবিআইকে কিন্তু গত কয়েক দশক ধরে যারা কেন্দ্রে ক্ষমতায় থাকে, বিভিন্ন সময় রাজনৈতিক শত্রুদের ঘায়েল করার ক্ষেত্রে, রাজনৈতিক মিত্র ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে, রাজনৈতিক মিত্র তৈরি করার ক্ষেত্রে সিবিআইকে কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ করা হচ্ছে রাজনৈতিক সাথে কেন্দ্রীয় সরকার। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সিবিআই, ইডি, সিবিসি বা ইনকাম ট্যাক্স বিভিন্ন সময় ইউজ করা হচ্ছে, এটা ঘটনা। আমরা এটা নিয়ে আজকে আমাদের আলোচনা, আমাদের সাথে যারা প্যানেলিস্ট রয়েছেন, আমার সাথে রয়েছেন জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক রাজ্যের, আমার সাথে রয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী সোমদেব বণিক। আমি ওনাদের কাছে যাওয়ার আগে আমি প্যানেলিস্ট হিসেবে যে কথাটা আলোচনা শুরুতে বলেছি, আমার কাছে মনে হচ্ছে 2019-এর একটা বিরাট ফ্যাক্টর কাজ করছে। 2019-এর নির্বাচন, এই যে কেন্দ্র কলকাতা পুলিশ বা সিবিআই যে টাসেল, বা কেন্দ্র রাজ্যের যে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকারের যে টাসেল, সবটাই কিন্তু ক্ষমতা দখল, ক্ষমতার লড়াই, রাজনীতির জমি দখলের একটা লড়াই। কারণ আমরা দেখেছি ব্রিগেডে মমতা ব্যানার্জি একটা স্লোগান দিয়েছিলেন 42-এ 42, এখানে 23টা দল নিয়ে উনি বিরোধী দল নিয়ে একটা মিটিং করেছিলেন। উনি বলেছেন ওনার একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা যেটাই বলেন, স্বাভাবিক থাকা 2019 ইলেকশনে যদি বর্তমান সরকার ক্ষমতায় না আসতে পারে, উনি একটা ডিসাইডিং ফ্যাক্টর হবেন কেন্দ্রের মধ্যে সরকার নির্ধারণ করার ক্ষেত্রে। মনে মনে প্রধানমন্ত্রীরও একটা মনোবাসনা রয়েছে। পাশাপাশি নিজের জমি আরও শক্ত করার জন্য পশ্চিমবঙ্গ থেকে একটা সিট রয়েছে বিজেপির, সিবিআই দিয়ে যেখানে গণতন্ত্রকে এক প্রকার টুটি চিপে ধরেছেন মমতা ব্যানার্জি বিরোধী দলকে ওইখানে,
যেখানে মিটিং করতে দিচ্ছেন না, মিটিং করলে মিটিংয়ে আসলে হামলা করা হচ্ছে, হুজ্জতি করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মমতার উপর সিবিআই দিয়ে চাপ বাড়িয়ে রাজনৈতিক মাটিটা শক্ত করে আরও যদি এখান থেকে 3-4টা সিট বার করা যায়, সেটাও কিন্তু একটা অঙ্ক রয়েছে। আলটিমেটলি এসব অঙ্ক, এসব পাটিগণিত, বীজগণিতের মধ্যে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের দেশে যে সংবিধানের স্ট্রাকচার, কেন্দ্র রাজ্য সম্পর্ক, ফেডারেল স্ট্রাকচার, সেটা কিন্তু হিট করা হচ্ছে। সিবিআইয়ের প্রতি মানুষের যে ধারণা, বিশ্বাস দেশের মানুষের ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি কাশ্মীরে পাথর ছোড়া হয় সেনাদের প্রতি, ভারতীয়রা, ভারতে যারা থাকেন তারা ভারতীয় সেনা বা পুলিশের দিকে পাথর ছোড়েন। এখানে কিন্তু আমরা দেখছি ভয়ঙ্কর দিক, পুলিশের আইপিএসরা আরেকটা আইপিএসরা অ্যাটাক করছে, ঘাড়ে ধাক্কা দিয়ে তুলছে, ডিটেন করে রাখছে, অ্যারেস্ট করছে, এখানে কাজ করতে বাধা দিচ্ছে। এটা নিয়ে আলোচনা যে সিবিআই বনাম কলকাতা পুলিশ, রাজ্য কেন্দ্রের সম্পর্ক, এটা নিয়ে আমাদের আছে সংলাপ অনুষ্ঠান। আজ প্রথমে আমি জয়ন্তদা থেকে শুরু করবো। জয়ন্তদা, এই যে টোটাল সিনারিওটা, এই প্রেক্ষিতে কেন্দ্র রাজ্যের সম্পর্ক একটা বিশাল জায়গাতে, অ্যাগ্রেশনের এমন জায়গা থেকে দুই তরফ থেকে পৌঁছেছে, একটা বিশাল একটা মানে ফেডারেল স্ট্রাকচার, সাংবিধানিক কাঠামো, বিশাল একটা ধাক্কা গিয়েছে জায়গাতে। কেন্দ্র রাজ্যের সিবিআই আর কলকাতা পুলিশ নিয়ে, কেন্দ্র রাজ্যের সম্পর্ক নিয়ে আপনি কিভাবে ওটা দেখছেন? আমি প্রথমে বলি যে কোনো খেলা যখন আরম্ভ হয় এর আগে ওয়ার্ম আপ শুরু হয়ে যায়। তো ওয়ার্ম আপ করে দুই পক্ষই কিন্তু শরীর ঘামায় এবং শরীর গরম করে, এবং সেখান থেকে কৌশল বেছে নেওয়ার চেষ্টা করে যে অপরপক্ষকে কীভাবে ঘায়েল করা যাবে। তো এখন আমার মনে হয় এই যে ওয়ার্মিং আপটা শুরু হয়েছে, এটা হচ্ছে 2019-এর নির্বাচনকে সামনে রেখে, কারণ এপ্রিল-মে মাসে সেই নির্বাচন হয়ে যাবে এবং এখন এ নিয়ে চলছে নানা রকমের মানে খেলা এবং ইত্যাদি। তবে একটা জিনিস আমি বলবো যে কেন্দ্রীয় সরকার বা এই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে এনডিএ গভর্নমেন্ট, ওরা কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু অনেক সময় আমার মনে হচ্ছে যে সিবিআইকে তার মানে পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে কাজ করিয়েছে। এটা আমি ত্রিপুরা থেকে বলতে পারি। এই যে ত্রিপুরায় নির্বাচনের আগে এতবার সিবিআই এলো, হ্যাঁ, মানে কতজন মন্ত্রীকে তারা ইন্টারোগেশন করলো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সেই চিটফান্ড, সেই একই চিটফান্ড বিষয় নিয়ে। তো তারপর এখন ওরা চুপ করে গেছে কেন? এই যে রোজভ্যালি কাণ্ড, যে কেসটাতে কালকে সিপির বাড়িতে গেছে, সেম কেস ওড়িশার যে কেসটা, সেই কেসে কিন্তু এসেছিলেন। হ্যাঁ, একদম। হ্যাঁ, তো সেটা নিয়ে এখন চুপ করে গেছে কেন? কোনো রকমের কাজকর্ম কিছু নেই, ইত্যাদি নেই। হ্যাঁ, তাহলে এটা বোঝা যাচ্ছে যে নির্বাচন হওয়ার পরে প্রায় 1 বছর চলে গেছে, মানে হ্যাঁ এইরকম। হ্যাঁ, এখন আর তাদের টিকিট নাগাল পাওয়া যাচ্ছে না। তাহলে কি রোজভ্যালি স্ক্যাম বা ইত্যাদি চিটফান্ড এই সমস্ত অভিযোগ কি তারা তুলে নিচ্ছে? কাজেই এটা বোঝা যায়। এই যে আমরা দেখলাম যে সিবিআইয়ের ডিরেক্টরকে বদল করে দিয়েছে, এবং ওর অধস্তন একজনকে দিয়ে অন্য কাজ করানোর চেষ্টা করা হয়েছিল। সুপ্রিম কোর্টকে সেখানে ইন্টারফেয়ার করতে হয়েছে। কাজেই এই সিবিআইটাকে কিন্তু সরকার, আমি বলছি না যে শুধুমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, যারাই কেন্দ্রে আসে তারাই সিবিআইকে সেভাবে কাজে লাগায়। হ্যাঁ, এবং এই গত মানে কালকে যে পশ্চিমবঙ্গে যেটা হলো, হ্যাঁ, সেটা হচ্ছে মানে আগে যা ঘটেছে তারই মানে একটা আমরা ফ্ল্যাশব্যাক বলতে পারি, একটা ফ্ল্যাশব্যাক, এছাড়া আর কিছু নয়। প্রথম কথা হচ্ছে যে যেখানে হাইকোর্টের স্থগিতাদেশ আছে, হ্যাঁ, তাহলে সিবিআই যদি পুলিশ কমিশনারের বাড়িতে ঢুকতে চায় হাইকোর্টের নির্দেশকে অমান্য করে, তাহলে এটা একটা কন্টেম্প্ট অফ কোর্ট, এটা মামলা হয়েছে আজকে। হ্যাঁ, এবং কন্টেম্প্ট অফ কোর্ট আসে, এটা খুব স্বাভাবিকভাবেই এটা আসে, যে কোনো লেম্যান সেটা বুঝতে পারে, এবং সেটাই করেছে। হ্যাঁ, আবার আমরা দেখলাম নক্কারজনক ঘটনা, সেই পুলিশকে পুলিশ কলার ধরে চেপে ধরছে, হ্যাঁ, ইত্যাদির মতো ঘটনা। মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছেন পুলিশ কমিশনারের বাড়িতে, হ্যাঁ, ইত্যাদি। আর উনি তো মানে খুবই অ্যাগ্রেসিভ একজন নেত্রী, যা নিয়ে একেবারে রাস্তায় উনি নাকি বিধানসভার প্রসিডিংস শুরু করবে।
উনি বলে দিয়েছেন, কারণ আমি যেখানে থাকবো সেখানেই সেটা হবে। হ্যাঁ, মানে সব মানে হচ্ছে তো, পুলিশ মেডেল, পুলিশ পুরস্কার এখান হ্যাঁ, থেকে সব দিচ্ছে, এখান থেকে দেওয়া হচ্ছে। ক্যাবিনেটও এখান থেকে করবে। হ্যাঁ, মানে ক্যাবিনেট যা খুশি তাই হচ্ছে, মানে গণতন্ত্রের নামে মানুষকে বোকা বানানোর জন্যে, হ্যাঁ, স্টান্টবাজি করার জন্যে, গিমিক দেওয়ার জন্যে, বা কিছুটা পাগলামি করার জন্যে, মানে যা খুশি তাই করে যাওয়া হচ্ছে। হ্যাঁ, অ্যাজ ইফ ভারতবর্ষের 120 কোটি লোক, হ্যাঁ, তাদের মানে কোনো কিছু বলার থাকবে না, কোনো কিছু করার থাকবে না ইত্যাদি, মানে কোনো জিনিসটাকে সাপোর্ট করা যায় না। কেউ যদি কী করে বলতে পারে যে আমি 42টা থেকে 42টাই সিট কেড়ে নেব, ঠিক। হ্যাঁ, তার মানেই বোঝা যাচ্ছে যে বাই হুক অর ক্রুক, যেভাবেই হোক আমাকে 42টা সিট আমরাই নেব। এটা কি বলতে পারে? মানুষ তাদেরকে যে ভোট দেবেই এর কোনো সিওরিটি আছে? পশ্চিমবঙ্গ কেন যে কোনো রাজ্যে যে কোনো দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, হ্যাঁ, তাকে কেন জমি ছেড়ে দেওয়া হবে? এটা, হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে তুমি বললে যে যোগীর হেলিকপ্টার নামতে পারলো না, সেটাও একদিকে আমার মনে হয় ফ্লিমজিয়েস্ট গ্রাউন্ড, সেটাকে ওভারলুক করা যেত। আবার অন্যদিকে আমি বলবো যে যোগী, যে উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার, উনি যে এলেন, তার কর্মচারীরা কি করেন? তারা একটা হেলিকপ্টারের ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আগে মানে নিতে পারেননি, এর জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয়, সেটা করতে পারেননি। হ্যাঁ, সবই মানে অদ্ভুত। মানে এই গোটা ব্যাপারটা বোঝাচ্ছে একটা ইনসিনসিয়ারিটি, ইনটলারেন্স অফ দ্য ডেমোক্রেটিক পার্টিস, সকল ডেমোক্রেটিক পার্টিস, এবং হুইম, এবং তারা রাজনীতির লোকেরা মনে করে ভারতবর্ষের লোকদের আমরা যা বলবো তারা তাই শুনবে। এটা কারোর জমিদারি নয় ভারতবর্ষটা, ভারতবর্ষ আমাদের। এটা যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের, যতটুকু নরেন্দ্র মোদীর, ততটুকুই আমাদের। এবং আমরা ভারতবর্ষের জনগণই তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, সেখানে গিয়ে মানুষের সেবা করার কাজ দিয়েছে। ওখানে গিয়ে এসব নাটক, স্টান্টবাজি, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে সিকিউরিটি ফোর্সকে ব্যবহার করা ইত্যাদি করার জন্যে নয়। আমার মনে হয় মানুষ এইসব ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। কে কোন পলিটিক্যাল পার্টি, হু কেয়ার্স? ভারতবর্ষ চলে ইন্ডিয়ান ট্যাক্স পেয়ার্সের মানিতে। কোনো পলিটিক্যাল পার্টি আমাদেরকে টাকা এনে দেয় নাকি? ভারতবর্ষ চলার জন্যে সেই টাকা দেয় ভারতবর্ষের জনগণ। ভারতবর্ষের জনগণ যে ট্যাক্স জমা দেয় সে দিয়েই চলছে ভারতবর্ষ। সেখান থেকে দেখলাম আমরা বিভিন্ন কর্পোরেটদেরকে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কেউ ঘুষ বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কেউ চিট ফান্ডের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। মানে পলিটিক্যাল পার্টিগুলো মানে যাচ্ছে তাই করছে, এবং কেউ সেভাবে কথা বলছে না। কেউ হয় এই পার্টির লোক, শুধু এই পার্টির হয়ে কথা বলবে, না হলে শুধু ওই পার্টির হয়ে কথা বলবে, মানুষের হয়ে কেউ কথা বলছে না। আমারও তাই মনে হয়। জয়ন্তবাবু যেটা বললেন সেটা খুবই খুবই ভালোভাবে বললেন। সাধারণ মানুষ হিসেবে এক কথায় বলতে গেলে পুরো ব্যাপারটাকে অত্যন্ত বিরক্তিকর, মানে নক্কারজনক ওগুলো তো বলা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে এটা জিনিসটা অত্যন্ত বিরক্তিকর। এই যে এইভাবে আমাদের দেখতে হবে, শুধু এটা না, ধরুন এই যে দিনের পর দিন আমরা দেখি আপনার লোকসভার যে আপনার মানে যে লোকসভার প্রসিডিংসগুলো দিনের পর দিন ভেস্তে যায়, কোনো বিল পাস হয় না। তো মানে এভাবে এই সমস্ত ব্যাপারটাই মানে অত্যন্ত বিরক্তিকর। এবং আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের ঘরে বসে দেখতে হবে দিনের পর দিন নিউজ চ্যানেল খুললে, নিউজ চ্যানেলে এই ধরনের মানে ঘটনার পুনরাবৃত্তি, ঘটনা একটার পর একটা হবে, এগুলো আমাদের দেখতে হবে। ভালো কিছু ঘটনার কিছু নেই আপনার। তো এই যে রাজনীতি করার জন্য যে রাজনীতি, মানে ক্ষমতায় টিকে থাকা, রাজনীতির মূল ব্যাপারটা হচ্ছে যে শুধু ক্ষমতা, পাওয়ার, শুধু ক্ষমতায় কি করে টিকে থাকতে হবে। আমি 5 বছর ছিলাম, পেয়েছি, আমাকে আরও 5 বছর থাকতে হবে, আরও 5 বছর পেয়েছি, আমাকে আরও 5 বছর থাকতে হবে। যে আপনার যে গভর্নেন্সের ব্যাপারটা, আর যে এই যে স্বাভাবিকভাবে মেনে নেওয়া যে পরিবর্তনটা স্বাভাবিক। আজকে যদি আমি ক্ষমতায় থাকি, তো একটা সময় আসতেই পারে যখন আমার যে
শাসন শেষ হয়ে আরেকজন ক্ষমতায় আসবে। তো এই জিনিসটাকে মানতে না পারা, এইটাই এখনকার রাজনীতির ট্রেন্ড। এবং এটা জন্যে বাই হুক অর ক্রুক যে কোনো মূল্যেই আমাকে ক্ষমতা ধরে রাখতে হবে, ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। তার জন্যে রায়ট করো, তার জন্যে দুর্নীতি, টাকা পয়সা দেওয়া, তার জন্যে ধরুন সিবিআই বা পুলিশকে ব্যবহার করা। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কোনো একটা দলের বিশেষত্ব বা একটা দলের মধ্যে আমরা দেখি তা না। এগুলো এখন মানে এটাই হয়ে গেছে আজকের দিনের পলিটিক্যাল পার্টি বা পলিটিক্সের বৈশিষ্ট্য। এবং সেটা সব পার্টিরই, সেটা সব পার্টির মধ্যেই এই বৈশিষ্ট্য আছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই যে ইনস্টিটিউশনগুলো, এই যে ইনস্টিটিউশনগুলো তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। সেটা সিবিআই বলুন, সেটা জুডিশিয়ারি, কিছুদিন আগে জুডিশিয়ারি নিয়েও সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে কত কিছু হলো। সেখানে চারজন জাজ মিলে ওরা চিফ জাস্টিসের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করলেন পাবলিকলি। তো এই যে ইনস্টিটিউশনগুলো আমাদেরকে জাস্টিস বলুন, আমাদেরকে সত্য কি, আমাদেরকে কোনটা ঠিক, কোনটা দেশের জন্য ভালো, তো এইগুলোর মধ্যে এখন ব্যাপারটা হচ্ছে যে যখন এই ইনস্টিটিউশনগুলো তাদের বিশ্বাসযোগ্যতা হারায়, তখন আমরা সাধারণ মানুষ হিসেবে কোনটা সত্য কোনটা মিথ্যে তার বোধটা আমাদের হারিয়ে যায়। এখন প্রত্যেকটা রাজনৈতিক দলই তার একজন বিশিষ্ট মানে কি বলবো বাচিক শিল্পী, আপনার একজন স্পোক্স পারসন থাকবে, যে যত আর্গুমেন্ট দিয়ে ভালো করে মানে তার বিষয়টা তুলে ধরতে পারবে। তো তার কাজ, জয়ন্তদা যেটা বললেন, তার কাজ হচ্ছে শুধুমাত্র তার পার্টির যে পার্সপেক্টিভটা সেটাকেই তুলে ধরা, সেটাই পজিটিভ, সেটার মধ্যে পজিটিভ দেখা, এবং তার মধ্যে যে নেগেটিভগুলো আছে সেগুলোকে কোনোভাবেই স্বীকার না করা। তো এই যে মানে সত্য মিথ্যার মধ্যে যে আমি বলবো আজকের দিনে এই যে আমরা সাধারণভাবে যে সত্য কোনটা মিথ্যে, আবার মিডিয়াও দেখুন, মিডিয়াও কিন্তু যথেষ্টভাবে এটার জন্য দায়ী। মিডিয়াও অ্যাজ এন ইনস্টিটিউশন হ্যাজ অলসো মানে লস্ট ইটস ক্রেডিবিলিটি, তার বিশ্বাসযোগ্যতা সমানভাবে কিন্তু মিডিয়াও আজকের দিনে আপনার নিউজ পেপার বলুন, আজকে আপনার কি বলে ইলেকট্রনিক মিডিয়া বলুন, সবই কন্ট্রোলড। কোনো না কোনো বিশিষ্ট কর্পোরেট হাউস অথবা আপনার প্রেশার গ্রুপ, লবি, আপনার পলিটিক্যাল পার্টি, এই সমস্ত এদের দ্বারা কন্ট্রোলড। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা সুন্দরভাবে সুস্থভাবে একটা স্বকীয় চিন্তা নিয়ে বাঁচতে চাই, এবং তার ওপরে ভিত্তি করে যে আমরা আমাদের ভোটাধিকারটা প্রয়োগ করব, যেই ভোটের ওপরে নির্ভর করে আপনার দেশে আমার দেশে একটা সরকার নির্বাচিত হবে, যেই সরকার আমাদের আগামী 5 বছর হোক বা যাই হোক আমাদের শাসন করবে। তাহলে এই সমস্ত ব্যাপারটাই কিন্তু আপনার গোলমেলে হয়ে যাচ্ছে, এই সমস্ত ব্যাপারটাই আপনার গোলমেলে হয়ে যাচ্ছে। আমাদের ধরুন এই যে জয়ন্তদা বললেন বা আপনিও বললেন সিবিআই বা এই সমস্ত ইনস্টিটিউশনগুলো ইউজ করা হতো কম বেশি আগেও হতো। যে সরকারে যিনি থাকেন উনি কম বেশি মিডিয়া ইনস্টিটিউশনগুলোকে কিছু না কিছু নিজের লোক বসিয়ে সেগুলোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন। কিন্তু তখন বিরোধী পক্ষ যারা ছিল বা ধরুন অন্য পক্ষ যারা ছিল, তারা কিন্তু এইভাবে একচেটিয়াভাবে কখনো মানে চিৎকার করে, তারও স্বরে চিৎকার করে সব চোর হ্যায়, ইয়ে চোর হ্যায়, ও চোর হ্যায়, এইভাবে কোনো দিন বলতো না। তো ফলে আমরা ভাবতাম যে কিছুটা হলেও বোধহয় চলছে সিস্টেমটা ঠিকভাবেই চলছে। কিন্তু এখন চারদিকে এত হইচই,
চারদিকে এত আওয়াজ যে তার মধ্যে জিনিসগুলো বুঝতে পারা খুব মুশকিল। যেমন ধরুন আমি বলি, ওই যে গুজরাট রায়ট কাণ্ডের সময়ে নরেন্দ্র মোদী তখন চিফ মিনিস্টার ছিলেন, সেই সময়ও কিন্তু নরেন্দ্র মোদীকে সিবিআই জেরা করেছিল, 9 ঘন্টা না 10 ঘন্টা জেরা করেছিল, 2010 কি 11 হবে আমার মনে পড়ছে না, সেই সময় করেছিল। উনি একটা স্টেটের সিএম ছিলেন, ওনাকে তো জেরা করা হয়েছিল, উনি কিন্তু তাতে সেখানে উনি এই করেছিলেন, সেই সিবিআইয়ের যে ইন্টারোগেশন সেখানে উনি গিয়ে সেটা ফেস করেছেন। অমিত শাহ কিন্তু আপনার লকআপে ওনাকে কাটাতে হয়েছিল বেশ কটা দিন, ওই যে আপনার ভুয়া সোহরাবুদ্দিন ফেক এনকাউন্টার কেসের মামলাতে, সেখানেও তো তখন কিন্তু ওনারা এই ধুয়ো তুলে যে মানে সরকার বা কেন্দ্রীয় সরকার, কংগ্রেস সরকার যে এইভাবে ফাঁসাচ্ছে, এই করছে, অথচ আপনি ভেবে দেখুন তিস্তা শীতলবাদ বলুন, আপনি যে সোহরাবুদ্দিন কেসগুলো, এগুলো সবই কিন্তু কংগ্রেসের চক্রান্ত ছিল। কিন্তু তারপরেও যে ওনাদেরকে তো বিভিন্নভাবে শাস্তি পেতে হয়েছে। তো এখন যেখানে আপনার সুপ্রিম কোর্টের নির্দেশে এই কেসটা হচ্ছে, সেখানে আর একটু ধৈর্য ধরে আরও কিছুদিন অপেক্ষা করে কেসটার প্রসিডিংসটা কোন দিকে হচ্ছে সেটা দেখতে দেওয়া আমার মনে হয় পশ্চিমবঙ্গের সরকারের বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল। আর আমাদের কিন্তু এটাও ভুললে চলবে না যে রাজীব কুমারকে উনি আজকে এত বাঁচানোর চেষ্টা করছেন, 2016-র মানে পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনের সময় কিন্তু নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল। নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল এই জন্যে অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে। তো আজকে যখন সেই রাজীব কুমারকে, আমি আসার আগে টিভি দেখছিলাম, সেখানে দেখলাম প্রকাশ জাভড়েকর প্রশ্ন করছে যে মমতা কাকে বাঁচানোর চেষ্টা করছে, ওনার নিজেকে না রাজীব কুমারকে। একদম আসছে এই জায়গাটাতে একটা খুব ইম্পর্টেন্ট প্রথম পর্যায়ে আলোচনা, যেটা সোমদেব বাবু শেষ করলেন, যে বিজেপি থেকে একটা প্রশ্ন তোলা হয়েছে আজকে প্রেস মিট করে যে মমতা ব্যানার্জি কাকে বাঁচানোর চেষ্টা করছে। এবার একটু যদি পেছনের দিকে যাই, আমরা যখন দেখি চিটফান্ড কাণ্ড যখন প্রথম ডিটেক্ট হওয়ার পর এটা সুদীপ্ত সেন যখন সারদা কাণ্ডে অ্যারেস্ট হন, দেবযানী মুখার্জি যখন অ্যারেস্ট হন, তখন একটা সিট গঠন করা হয়। যে সিটের নেতৃত্বে ছিলেন এই রাজীব কুমার, এবং 3 বছর ধরে উনি এই কেস সিটের আন্ডারে এই কেসটা ছিল। 2014 সালে তৎকালীন যিনি বিরোধী দলনেতা ছিলেন কংগ্রেসের আব্দুল মান্নান, এই মামলাটা সুপ্রিম কোর্টে অ্যাটাক করেন, জনস্বার্থ মামলা, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি আইনজীবী, বিখ্যাত আইনজীবী, উনি মামলাটা করেন এবং অ্যাকর্ডিংলি সুপ্রিম কোর্ট অর্ডার দেন। এবার রাজীব কুমারকে যারা জিজ্ঞাসাবাদ করছে, যারা সিবিআইয়ের অভিযোগ হলো যে সিটের প্রধান থাকাকালীন রাজীব কুমার এই কেসের সিবিআই যখন কেসটা টেক ওভার করে বিভিন্ন জনকে যখন অ্যারেস্ট করলো, সুদীপ ব্যানার্জি, তাপস পাল, মদন মিত্র, শ্রীকান্ত মেহতা, আরও বিভিন্ন রাজ্য থেকেও তুলেছে, উড়িষ্যা, আসাম থেকে অনেকে অ্যারেস্ট হয়েছে সেই ক্ষেত্রে, এবং অনেককে ইন্টারোগেট করেছে, এই কেসে নোটিশ দিয়ে ইন্টারোগেট করেছে অ্যাজ এন অ্যাকিউজড। এখানে অনেক কিছু এরকম তথ্য তুলে উঠে এসছে, যে ডকুমেন্ট তুলে উঠে এসছে, যেগুলি ওই রোজবেলি এবং গৌতম কুণ্ড যিনি রোজবেলি রয়েছেন, যিনি এখন কাস্টডিতে রয়েছেন, ওনাকে ইন্টারোগেশন করে যা দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ এই কেস রিলেটেড নথিপত্রগুলি কিন্তু এদের অফিসে বা এই সিটের কাস্টডিতে ছিল, যেগুলি এখন সিবিআই যখন কেসটা টেক ওভার করলেন সুপ্রিম কোর্টের নির্দেশে, ওনারা এগুলি খুঁজে পাচ্ছেন। এবং আজকে যেটা সুপ্রিম কোর্টে মামলা করেছেন সিবিআই থেকে কিন্তু এই অভিযোগটি তোলা হয়েছে যে গুরুত্বপূর্ণ যে নথি রয়েছে, গুরুত্বপূর্ণ যে এভিডেন্স রয়েছে, এটাকে ডিস্ট্রাকশনের একটা অভিযোগ উঠেছে। যদি সুপ্রিম কোর্ট বলেছে যে প্রাইম অফিসে তুমি দেখাতে পারোনি, ঠিক আছে, তুমি এভিডেন্স দাও, আমি ব্যবস্থা নিচ্ছি, এটা হলো রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ। সুতরাং যে প্রশ্নটা দিয়ে শেষ করেছিলেন সোমদেববাবু, যে এটা সবার মনের প্রশ্ন, যে কি রাজীব কুমার একজন পুলিশ অফিসার, আইপিএস অফিসার, পুলিশের শীর্ষকর্তা, ওনাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে? একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর কি স্বার্থ থাকতে পারে দৌড়ে গিয়ে ওনার বাড়িতে গিয়ে মিটিং করা, ওনাকে নিয়ে ধর্ণা মঞ্চ, সত্যাগ্রহ মঞ্চে আসা, ওনাকে যারা ইন্টারোগেট করতে যাবেন তাদের এক প্রকার মারপিট করে ধাক্কা দিয়ে তুলে নিয়ে থানাতে আটকে রাখা? আজকে আমরা যদি দেখি যে জয়েন্ট ডিরেক্টর যেটা রয়েছে এই কেসে, যিনি দায়িত্বে রয়েছেন, সেই পঙ্কজ শ্রীবাস্তব, উনি 4 জন আইপিএস অফিসারের নামে কিন্তু অভিযোগ করেছেন। উনি আরও গুরুতর অভিযোগ করেছেন যে মহিলা পুলিশ যারা ছিলেন শারীরিকভাবে পঙ্কজবাবুকে অ্যাসাল্ট করেছেন,
এবং ওনার হাতে মোবাইল যে ছিল সে মোবাইলটা নিয়ে গেছেন এবং কেস রিলেটেড যে কিছু ডকুমেন্ট ফাইলস ছিল সেগুলো মিসিং। এবং উনি আরও অভিযোগ করেছেন এরপর যখন সিজিও কমপ্লেক্স যখন পুরো ক্যালকাটা পুলিশ ঘেরাও করে, তখন সিজিও কমপ্লেক্সে ওনার স্ত্রী এবং মেয়েকেও শারীরিকভাবে হেনস্থা বা নিগ্রহ করার চেষ্টা করে কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সুতরাং একজন আইপিএস অফিসারের বিরুদ্ধে যদি করাপশন চার্জ থাকে, তার বিরুদ্ধে যদি করাপশন চার্জ নাই থাকে, সিবিআই যদি অনলি ডকুমেন্টগুলি কোথায় আছে জানতেই চায়, রাইটলি রংলি যেটাই করছে, মুখ্যমন্ত্রী পার্সোনাল ইন্টারেস্ট কেন দেখাবেন? এখানেই প্রশ্নটা। যিনি সাইনবোর্ড লাগান লক্ষ লক্ষ টাকা দিয়ে সততার প্রতীক বলে, যিনি 2011 সালে ইলেকশনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন যে চিটফান্ড কাণ্ডে বাম নেতাদের আমি ক্ষমতায় আসলে একটা একটা করে জেলে ঢোকাবো, যারা 34 বছর পশ্চিমবঙ্গের রাজত্ব করেছেন, ক্ষমতায় ছিলেন, আজকে মমতা ব্যানার্জি 7-8 বছর হয়েছে ক্ষমতায় এসছেন, আজ পর্যন্ত ওদের বিরুদ্ধে একটা 1 টাকার করাপশন চার্জ আনতে পারেননি, অ্যারেস্ট করা তো দূরের কথা। তো সুতরাং যিনি নিজেকে সততার প্রতীক বলে জাহির করছেন, যিনি চটি পরে ঘুরছেন, যিনি লক্ষ লক্ষ টাকা সততার পেছনে বিজ্ঞাপনের পেছনে খরচা করছেন, ওনার এইভাবে পার্সোনাল ইন্টারেস্টেড হয়ে যাওয়াটা তো একটা নতুন সন্দেহ ক্রিয়েট করে। যে রাজীব কুমারকে যদি ইন্টারোগেট করে এই কেস কানেকশনে যদি পুলিশ সিবিআই এন্ট্যাঙ্গেল করে, রাজীব কুমারের মুখ দিয়ে মুখ্যমন্ত্রীর নাম কি বেরিয়ে যাবে? তখন কি মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট বা ইন্টারোগেশন এই কেস কানেকশনে করবে? সেই আশঙ্কাতেই উনি এইভাবে অ্যাগ্রেশন বা এইভাবে মরিয়া হয়ে ভারতবর্ষের একটা এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, যার পুলিশরা কর্তারা এসছেন তদন্তের জন্য, আরেকটা এজেন্সি, স্টেটের একটা এজেন্সি, সেম এজেন্সি অলমোস্ট, তাদের দিয়ে অ্যারেস্ট করিয়ে, তাদের দিয়ে ডিটেন করে থানায় নিয়ে যাচ্ছে। তাহলে ওনার সততার যে কথা, ওনার সততার যে প্রতীক উনি বলে নিজে দাবি করেন, সাইনবোর্ড লাগান, সবটাই কি মিথ্যা? রাজীব কুমার অ্যারেস্ট হলে রাজীব কুমারের সাথে মমতা ব্যানার্জির অ্যারেস্ট হলে এটা কিন্তু বিষয়, বা এই কেসে এন্ট্যাঙ্গেল হওয়ার বিষয় অ্যান্টিসিপেট করেই কিন্তু উনি এটা করছেন। এখন দ্বিতীয় পর্যায়ে যেটা জয়ন্তদার কাছে যাওয়া, জয়ন্তদা, যুক্তরাষ্ট্রীয় যে আমাদের ব্যবস্থা রয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেন্দ্র রাজ্যের সম্পর্ক সবটাই রয়েছে। রাজনীতিবিদ, যেটা আপনি প্রথম পর্যায়ে আলোচনা বলছিলেন, যে রাজনীতিবিদরা কি এটা বুঝতে ব্যর্থ হচ্ছেন, না এটাকে ওভারলুক করে যাচ্ছেন যে যখন একটা রাজ্য কেন্দ্রের এরকম ধরনের সিস্টেমের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে, একদম মনে হচ্ছে যে ভারত পাকিস্তানের লড়াই, দুই দেশের লড়াই মনে হচ্ছে, লিটারালি এরকম হচ্ছে, তাদেরকে দুই পক্ষ থেকে সংযত হওয়ার, এই ডেমোক্রেসিকে রক্ষা করার, ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার দায়িত্ব রয়েছে না? শুধু স্টেটমেন্ট, বিবৃতি, প্রেসমিট করে দিলেই হলো? প্রথম কথা হচ্ছে, এই যে ঘটনাটা ঘটলো কালকে, গোটা ব্যাপারটাকে বলা যায় নক্কারজনক ঘটনা। এবং এই ধরনের ঘটনা যে ভারতবর্ষের জনগণকে দেখতে হচ্ছে, হ্যাঁ, সেটা খুবই দুঃখের। এবং অবশ্যই সোমদেববাবুর কথায় বলবো যে বিরক্তিকর। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে এতে মানুষ অসন্তুষ্ট হচ্ছেন। এবং এইসব দেখার জন্য আমাদের জন্ম হয়নি, আমাদের কাজকর্ম আছে। হ্যাঁ, যেসব লোকগুলো এইসব করে বেড়াচ্ছে, ওরা নিজেদেরকে একটা হয়তো রাজনীতি করে বলে বা ভোট পেয়ে, হ্যাঁ, নিজেদেরকে একটা বিশাল শক্তিশালী মানুষ হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করছে। তো ওদের মেধা ইত্যাদি যদি দেখা হয়, খুবই নিম্নমানের, সাধারণের একেবারে নিম্ন মেধার লোক ওরা। হ্যাঁ, কিন্তু আজকে করে খাচ্ছে, কারণ রাজনীতি এখন টাকা এবং বেশি নির্ভর হয়ে গেছে। এবং যার ফলে সাধারণ মানুষও কথা বলছে না, যে কখন সিবিআই লাগিয়ে দেবে, কখন নাসা লাগিয়ে দেবে, কখন কি লাগিয়ে দেবে। তো ছাপোষা মানুষ, হ্যাঁ, এখন কথা বলছে না, কোনো পক্ষে কথা বলছে না। যারাই আসছে তারাই বলছে যে আমরা যা বলবো, আমরাই গণতন্ত্রের রক্ষা কবচ, আমরাই সব জানি, আমরা যা বলবো তাই তোমাদেরকে শুনতে হবে। হ্যাঁ, না হলে পেদা এসে পাকড়ে ধরবে, হ্যাঁ, এবং 21 হাতা জল গিলিয়ে দেবে। 21 হাতার মধ্যে সিবিআই আসতে পারে, হ্যাঁ, ইনকাম ট্যাক্স রেড হতে পারে, আরও অনেক কিছুই হতে পারে। তো এটা হচ্ছে কি বলবো, একটা এইরকম একটা রাজত্ব চলছে ভারতবর্ষে। হ্যাঁ, ভারতবর্ষে দিস ইজ অল অ্যাগেনস্ট দ্য স্পিরিট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদের সংবিধানের যে স্পিরিট, হ্যাঁ, সেটা কিন্তু এই কথা বলে না। আমাদের সংবিধানে আছে যে প্রত্যেকটা জনগণ, হ্যাঁ, তার চিত্ত ভয়শূন্য থাকবে এবং মাথা উঁচু করে বাঁচবে তারা।
তারা সত্যি কথা বলতে ভয় পাবে না এবং তাদের সেই অধিকার থাকা উচিত। চিত্তদাতা ভয়শূন্য উচ্চদাতাশীল একদম। হ্যাঁ, আর এই যে পলিটিশিয়ানরা যা করছে, আমি তো আগেই বলেছি যে ওরা আসলে তৃতীয় শ্রেণীর লোক, মেধার দিক থেকে অন্য এখানে একটু ইনক্লুড করছি জয়ন্তদা। আজকে যেটা আপনি বলছিলেন একটু ইনক্লুড করছি, তারপর যাবো সমুদ্রের কাছে। আজকে যেটা একটা ডেভেলপমেন্ট হয়েছে, এবার পাওয়ারের গেম খেলানো, পাওয়ারের গেম দেখানোর একটা কিন্তু প্রতিযোগিতা হয়েছে। সিবিআই কেন্দ্রীয় সরকার এটা কতদূর সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করছে, কিন্তু এখন যে সিবিআই কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হিলনে এসব করছে না, এটা উড়িয়ে দেওয়া যায় না, রুলড আউট করা যায় না। এই অভিযোগটা তৃণমূল থেকে করা হয়েছে। মমতা ব্যানার্জি 2-3 দিন আগে হুমকি দিয়েছিলেন যে সেন্ট্রালের কাছে সিবিআই থাকলে আমার কাছে সিট সিআইডি আছে। আজকে এত বড় ঘটনার পর আজকে দেখেছি যিনি এর কেসের যিনি জয়েন্ট ডিরেক্টর সিবিআই কেসের যিনি ইনচার্জ, উনি পঙ্কজ শ্রীবাস্তব, ওনার বিরুদ্ধে ভবানীপুর থানাতে একটা 45 লক্ষ টাকা একটা ফ্রড কেস, একটা প্রতারণার মামলাতে কিন্তু ওনাকে কলকাতা পুলিশ নোটিশ পাঠিয়েছে। আশ্চর্যজনক ঘটনা। সিবিআই জয়েন্ট ডিরেক্টর যিনি এত বড় মানি লন্ডারিং কেসের তদন্ত করছেন, হঠাৎ করে কালকের ঘটনার পর ওনার বিরুদ্ধে নোটিশ করেছেন। উনি ওনার স্টেটমেন্ট দিয়েছেন, উনি বলেছেন আমি লয়ারের সাথে কনসাল্ট করছি, লিগেলি কিভাবে প্রসিড করা যায় আমি যাব, ওইখানে আমাকে ডেকেছেন, নোটিশটা আমি উত্তর দেবো বা জবাব দেবো। এবার যেটা বলছিলাম জয়ন্ত, যেটা বলছিলেন যে পাওয়ার পলিটিক্স বা এই যে এদের নিম্নমানের মানসিকতা, ধরে নিচ্ছে যে সিবিআই কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, সুতরাং তুমি সিবিআই জয়েন্ট ডিরেক্টর, আমার হাতে সিআইডি বা পুলিশ আছে, তোমার বিরুদ্ধে আমি একটা কেস লাগাবো, তোমাকে এই কেসের মধ্যে আমি হ্যারাস করবো, আমাকে যেভাবে করতে চাইছো। সুতরাং আমি একটা হাসির কথা বলছি না, মানে যে যার যার ক্ষমতা দেখাচ্ছে। হ্যাঁ, এটা হাসির কতটুকু স্বাস্থ্যকর গণতন্ত্রের জন্য। আমি একটা গল্প বলছি। এক মহিলার স্ত্রী নাকি তার স্বামীকে বলে তোমার কোনো পাওয়ার নেই। তো সে তার পাওয়ার দেখানোর জন্য একটা লাল পতাকা নিয়ে একবার একটা ট্রেন আটকে দিয়েছিল। তো ট্রেন আটকানোর পর দেখা গেল এটা ভারতীয় সৈন্যবাহিনীর ট্রেন। তো বলছে যে তুমি ট্রেনটা কেন আটকালে, সামনে কি কোনো ট্রেন লাইন টাইনে কোনো গোলমাল আছে? বলে না না, এইসব কিছু নয়। আমার বউ বলছে আমার পাওয়ার নেই, তা আমি পাওয়ারটা দেখালাম যে ট্রেনটা আটকে। তো সে আর্মির লোক তাকে একটা লাথি মেরে চলে গেছে। তো বউ বলছে যে তোমাকে এইভাবে লাথি মারলো, তুমি এত পাওয়ারফুল লোক। বলে ওর পাওয়ারটা ও দেখিয়েছে, আমার পাওয়ারটা তো আমি দেখিয়েছি, আমি তো ট্রেনটা আটকেছিলাম। তো একজন সিবিআই এর পাওয়ার দেখাচ্ছে, আরেকজন সিটের পাওয়ার দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এরকম পাওয়ার দেখানোর খেলা চলছে। প্রথম কথা হচ্ছে যে রাজীব কুমার প্রীতি কেন এত মমতা বন্দ্যোপাধ্যায়, এত সারদা নারদা কাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায় কবের পেইন্টার হয়েছেন উনি, এমন মহান পেইন্টার উনি, যে উনাকে এত কোটি টাকা দিয়ে ওনার পেন্টিং কিনতে, সারদার তারাই কিনেছে। তাহলে এইসব কাণ্ড তো মানে গুটিয়ে রাখতে হবে না, এসবকে ঢাকা দিয়ে রাখতে হবে। সেটা আর সেটা বের করতে যাওয়ার যে মহান উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের, সেটা হচ্ছে ভোট এসে পড়েছে, এখন তাদেরকে এটা বের করতে হবে। বের করে এর থেকে যদি কোনো রকম পলিটিক্যাল মাইলেজ নেওয়া যায়, তো আমরা সবাইকেই চিনেছি। আমরা সবাইকেই চিনেছি। ধরুন একজন মানে ইলেকশনটা এরকম দাঁড়িয়েছে, যে আমি কি বলবো, আমি তো মানে আমি জানি না এগুলো আনপার্লামেন্টারি হবে কি না। আচ্ছা, নির্বাচনে যদি এমন একজন লোক দাঁড়ায় যে একজন হচ্ছে চোর, একজন হচ্ছে ডাকাত এবং আরেকজন হচ্ছে গুন্ডা মাফিয়া, গুন্ডা মাফিয়া, আরেকজন হচ্ছে ফ্রড, এরকম 4 শ্রেণীর আছে, আর কেউ দাঁড়ায়নি ভোটে। তো এখানে আমাদের ভোট দেওয়া তো আমাদের পবিত্র কর্তব্য, আমাদেরকে ভোট দিতেই হবে, না হলে নকশাল টকশাল বলবে, বলবে গণতান্ত্রিক যে অধিকার সেটা আমি এক্সারসাইজ করছি না, আমার পবিত্র কর্ম। তাহলে আমার পবিত্র কর্মটা হচ্ছে চোর, বাটপার, ডাকাত, মাফিয়া, এদের মধ্যে থেকে একজনকে বাঁচতেই হবে, এটাই আমার পবিত্র কর্তব্য। আসলে পলিটিক্সটা আজকে কোথায় গেছে? আমরা এক সময় দেখেছি সুভাষ বসুকে, এক সময় দেখেছি আমরা গান্ধীজিকে, আমরা দেখেছি চিত্তরঞ্জনকে, মানে এইরকম লোক রাজনীতিতে আসতেন। তো এখন কারা আসছেন, কি করছেন তারা? দেশটা কি মানে গোল্লায় গেছে নাকি? এটা কি মানে তাদের লুটে খাওয়ার একটা জায়গা হয়ে গেছে? আজকে ভারতবর্ষের মানুষের মাথায় কত টাকা ঋণের বোঝা? কেন ভারতবর্ষের 90% লোক এখনো দরিদ্র? এখনো কেন তারা শিক্ষার অধিকার পায় না? কেন ওরা স্বাস্থ্যের অধিকার পায় না?
সরকারি হাসপাতালে গেলে পর্যন্ত সেখানে ওষুধ কিনতে হয়, সমস্ত ব্যান্ডেজ থেকে আরম্ভ করে সব কিছু কিনতে হয়। স্বাধীনতার এত বছর পরে কি আমাদের এই হওয়ার কথা ছিল? হ্যাঁ, আজকে প্রাইভেট ইনস্টিটিউশনসগুলো এরকম হয়েছে, যাদের টাকা আছে তারা ভালো ভালো ইনস্টিটিউশনে তাদের ছেলে মেয়েদের ভর্তি করতে পারবে। মেধাবী ছাত্র হলেও ওরা ভালো জায়গায় চান্স পাবে না, কারণ তার মা বাবা সেটা করতে পারবে না। আমাদের বেসিক রাইটস কি? হ্যাঁ, একটা লোক বড় লোকের ঘরে জন্মেছে বলেই সে সমস্ত সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ, একটা লোক গরিবের ঘরে জন্মেছে, তার মেধা থাকা সত্ত্বেও সে কোনো সুযোগই পাবে না। আসলে তো এক ধরনের মানে গরিব এবং বড়লোক, হ্যাঁ, মানুষের অধিকার বলতে তার খাওয়া পড়া বাসস্থান, হ্যাঁ, ইত্যাদির যে অধিকার, এর মধ্যে এত ফারাক জমে গেছে, হ্যাঁ, যার ফলে মানুষ মানে আসলে প্রচণ্ড ক্ষুব্ধ, কিন্তু মানুষের সামনে কোনো চয়েস নেই, বিকল্প নেই। এই যে আমি বললাম, এই 4 জনকে এর মধ্যে একজনকে বাঁচতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। আর এই যে ফেডারেল সিস্টেমে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্ক তো সুসম্পর্ক থাকার কথা, এবং ফেডারেল স্ট্রাকচারে আমাদের যে স্ট্রাকচার কনস্টিটিউশনে এখন পর্যন্ত যা আছে, সেখানে কেন্দ্রের হাতেই সব কিছু ক্ষমতা বেশি। হ্যাঁ, ট্যাক্সগুলোর বেশিরভাগ পয়সা কেন্দ্রের হাতেই চলে যায়। কাজে রাজ্যের হাতে যে অধিক ক্ষমতা দেওয়ার একটা স্লোগান একসময় উঠেছিল, হ্যাঁ, মানে ফেডারেল স্ট্রাকচারে, হ্যাঁ, সেটাকে কিন্তু সবাই সমর্থনই করার কথা। আজকে আমেরিকায় যদি দেখেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, প্রত্যেকটা একটা স্টেট, মানে স্টেটকে কান্ট্রি বলা হয়, এবং সবগুলো এক জায়গায় এসে হয়েছে ফেডারেল সিস্টেম। আমাদের এখানে তো সেটা কিছু নেই। হ্যাঁ, কাজেই এইসব নিয়ে কিন্তু সাধারণ মানুষকে ভাবতে হবে। একদম। হ্যাঁ, যে ওটা আমার কাজ নয়, দ্যাটস নট মাই কাপ অফ টি। হ্যাঁ, আমি ডাক্তারি করার পরে আবার প্রাইভেট প্র্যাকটিস করি, আমার ভালো পয়সা থাকে, কাজে আমার আর এসব ভেবে লাভ নেই, সেটা বললে হবে না। হ্যাঁ, আমি অধ্যাপক, আমি তারপর প্রাইভেট টিউশন করি, আমার ভালো চলছে। হ্যাঁ, মানে এভাবে ভাবলে হবে না। এভরিবডি শুড বি কনসার্ন। আমি এর মধ্যে আরেকটা নতুন আঙ্গিক যুক্ত করি, যে উনি যেটা বলছেন যে এটা আমাদের কনস্টিটিউশনাল স্পিরিট না, সেটা ঠিক। তার সঙ্গে বলবো, এই ধরনের রাজনীতি আমাদের সংস্কৃতিরও মানে বিপরীত। কারণ আমাদের কনস্টিটিউশনে যেমন ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, তেমনি আমাদের যে রাজনীতি, যেটা আদি অনন্তকাল ধরে চলে এসছে, সেটা কিন্তু কনসেনসাসের ওপরে ভিত্তি করে। সেখানে কিন্তু তো এই যে আপনার এই যে মডার্ন পলিটিক্যাল যেটা ওয়েস্টার্ন সিস্টেম অফ ডেমোক্রেসি যেটা আমরা নিয়েছি, সেই ওয়েস্টার্ন সিস্টেম অফ ডেমোক্রেসিতে কিন্তু সবসময় দুটো দল, এক দল ক্ষমতায় আছে, আরেক দল ক্ষমতাহীন। তো ফলে এদের মধ্যে একটা কনফ্লিক্ট থাকবেই, এদের মধ্যে একটা সংঘাত থাকবেই। তো সংঘাতের সূত্রপাতটা কিন্তু এই সিস্টেমের মধ্যে থেকেই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখন রাজনীতিটা হয়ে গেছে, যেটা বলা হচ্ছিল যে সমস্তটাই করে খাবার একটা মিডিয়াম, করে খাবার মানে রাজনীতি হ্যাজ বিকাম আ সোর্স অফ আর্নিং মানি। তো সেই জন্যে যে পার্টিরই হোক, এই ডেসপারেশনটা অনেক বেশি, কারণ এনাদের তো আর অন্য কোনো প্রফেশন নেই, এনাদের তো করে খেতে হবে। সে বিপক্ষে থাকলে করে খেতে পারবে না, শুধু করে খেতেই পারবে না, বিপক্ষে থাকলে ওই যে সিবিআইয়ের ভয় বা ইডির ভয়, এদের ভয়, আর ওখানে চলে গেলে, ক্ষমতায় চলে গেলে, এগুলো দিয়ে অন্য পক্ষ। তো এখন দুপক্ষই একটা ইনসিকিউরিটি, দুপক্ষই একটা মানে টাকার একটা লোভ, এটার দ্বারা কিন্তু আপনার মানে হচ্ছে মানে ড্রিভেন বাই এই জিনিসগুলো। তো এখন দেখুন, অথচ ভারতীয় সংস্কৃতিতে মানে অবাক লাগে ভাবলে, রাজা কিন্তু কোনোদিন রাজনীতি করতো না। রাজার কাজ হচ্ছে শাসন করা, কিন্তু রাজনীতি কে করতো? রাজনীতি করতো রাজার গুরু। সে আপনি চাণক্যর কথা ধরুন, চাণক্য বেসিক্যালি কে ছিলেন? চাণক্য ছিলেন একজন শিক্ষক, চাণক্য ছিলেন রাজার গুরু। চাণক্য কিন্তু সমস্ত রাজনীতিটা করতেন, কিন্তু সেই রাজনীতি থেকে তিনি কোনো উপার্জন করতেন না। তো অথচ রাজনীতিটা ছিল, উনি যে রাজনীতিটা করতেন সেটা ছিল যে আপনার রাজা সেই চন্দ্রগুপ্তর আপনার যেটা রাজধর্ম পালনের, কারণ রাজনীতির মধ্যেও ভালো খারাপ আছে, সব মানুষ তো সমান না।
দেশের বিভিন্ন রকমের সমস্যা থাকে, তো সেগুলোকে তো আপনাকে ট্যাকেল করতে গেলে সবই যে দরাজ হস্তে ভালো মনে করতে পারবেন তা না, যে ক্রিমিনাল এলিমেন্টস আছে ওদেরকে ট্যাকেল করতে গেলে আপনার সেভাবে করতে হবে। তো তো সেই যে এখন রাজনীতিটা করতেন কারা? রাজনীতিটা করতেন যারা শিক্ষাগুরু, যারা ইন্টেলেকচুয়াল, যাদের মাথায় পুরো বিষয়টা সম্বন্ধে ধারণা আছে। শিবাজি দেখুন, শিবাজিরও যিনি শিক্ষাগুরু ছিলেন উনি কিন্তু রাজনীতিটা করতেন। ফলে রাজনীতি থেকে কখনোই কিন্তু উপার্জনের পন্থা ছিল না রাজনীতিটা। এখন আমাদের আধুনিক সিস্টেমে এসে রাজনীতিটা হয়ে গেছে একটা প্রফেশন, এবং এটা যখন একটা প্রফেশন হয়ে গেছে এখানে তো এখন আর উনি যেটা জয়ন্তদা যেটা বললেন, পেশি শক্তি এবং পয়সা শক্তি। তো পেশি শক্তি পয়সা শক্তির জন্যে না আপনার বুদ্ধি লাগে, না আপনার ইন্টেলেক্ট লাগে, যেটা বৌদ্ধিক সেটা লাগে, সততা লাগে, কিছুই লাগে না। খালি কিছু কতগুলো নেগেটিভ কোয়ালিটিস লাগে, যেই কোয়ালিটিস করে আপনি অন্যকে ভয় দেখাতে পারেন, অন্যকে আপনি জোর জবরদস্তি করতে পারেন। এই সমস্ত জিনিসগুলো করলেই কিন্তু আপনার মোটামুটি একটা রাজনৈতিক কেরিয়ার দাঁড়িয়ে যায়। এখানে নীতি নৈতিকতা কোনো দেশ সংবিধান এখানে সেকেন্ডারি। আপনি কাকে কতটা ভয় দেখাতে পারবেন, কারণ আলটিমেট কথাটা হচ্ছে তো আপনার পয়সা রোজগার, উপার্জন। তো উপার্জন আজকাল আমরাও এমন সোজা কথায় আমরা কাউকে সাহায্য করি না। ভিখারি রাস্তায় থাকলে তাকে হয়তো আমরা টাকা দিই না, এই দিই না, কিন্তু কেউ যখন এসে ভয় দেখিয়ে রাত্রেবেলা বা রাস্তায় ধরে মানে ভয় দেখায় তাকে কিন্তু আমরা অনেক কিছুই দিয়ে দিই। ফলে এখন এই যে ভয়ের যে ইনসিকিউরিটি, ভয়ের বাতাবরণটা এটা সব জায়গায়, সমস্ত জায়গাতেই আছে। তো এই যে একটা আমাদের দেশের এই জিনিসগুলোকে যদি যতক্ষণ না পর্যন্ত আমরা ট্যাকেল করতে পারি, তো এটা শুধুমাত্র পলিটিক্যাল লেভেলে না, পলিটিক্যাল লিডারশিপের লেভেলে না, সমস্ত দেশে জয়ন্তদা যেটা বললেন সিভিক সোসাইটির মধ্যে মেরুদণ্ড সোজা করে বাঁচা, যেটা ঠিক যেটা সত্য সেটাকে বলতে পারা, এই জিনিসগুলো যতক্ষণ না আমাদের মধ্যে আসবে, এই যে মানে এই সাহসটা যেটাকে বলে মরাল কারেজ, সৎ সাহস, যেটা ঠিক সেটা বলতে পারতে হবে, সেটা আমার কাজে লাগুক, আমার স্বার্থের পরিপন্থী হোক, কিন্তু এই যে সৎ সাহস, মরাল কারেজ, এই মরাল কারেজটা আজকের সমাজে সাংঘাতিকভাবে কম প্রত্যেকটা লোকের মধ্যে। একদম। এবং এটার সুযোগই আমাদের যেটা আমাদের প্যানেলিস্টরা যারা বলে, এটার সুযোগই কিন্তু সোমদেববাবু যেখান থেকে শেষ করলেন সেখান থেকে আবার শুরু করে আমি শেষ করছি, যে এটার সুযোগই কিন্তু এর দেশের রাজনৈতিকরা, যারা রাজনীতিবিদরা রয়েছেন, রাজনৈতিক দল যারা রয়েছেন, তারা এই সুযোগগুলি নিচ্ছেন। এবং জয়ন্তদা এটা বলেছেন যে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলের এসব ভূমিকা, এদের প্রতি রুখে দাঁড়ানোর দায়িত্ব কিন্তু এ দেশের জনসাধারণকে নিতে হবে, এবং এটা ভাবার সময় এসছে, ভাবতে হবে। না হলে কিন্তু এরকম শুরু হয়েছে রাজ্য কেন্দ্র, একটা দেশের মধ্যে একটা রাজ্য, একটা কেন্দ্রীয় সরকারের মধ্যে লড়াই, ডাইরেক্ট টাসেল, দুটো এজেন্সির মধ্যে লড়াই, মারপিট, অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা, এবং যে প্রতিষ্ঠানের প্রতি যে মানুষের রেসপেক্ট, সরকারের প্রতি যে মানুষের আস্থা, সেই জায়গাটা আজকে কিন্তু একদম জিরোতে এসে দাঁড়িয়ে গেছে। সুতরাং এটা নিয়ে সবাই ভাবা উচিত, কারণ যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।